8 ঘন্টা কাজের বদলে 12 ঘন্টা 13 ঘন্টা যে কাজ করা হচ্ছে, ওভারটাইমের যে সমস্যা তৈরি হচ্ছে, সেইগুলো শ্রম কোডে অধিকার দেওয়া হয়। শ্রম কোডে যে বঞ্চনা করা হয়েছে, শ্রমিক হিসেবে তার যে অধিকার হয়েছে সেগুলো তাকে দেওয়া হচ্ছে না। এই শ্রম কোডে সাধারণ শ্রমিকের অধিকারকে বঞ্চিত করা হয়েছে। 4টে শ্রম কোড বাতিল করতে হবে। স্থায়ী কাজকে যেভাবে কন্ট্রাকচুয়াল কাজে পরিণত করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে এই কর্মসূচি। রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত সবেতে বেসরকারিকরণ করে যেভাবে কাজের সুযোগ কমিয়ে দেওয়া হচ্ছে, আজকে যে গরিব অংশের মানুষ, তিনি রেল হকার কি তিনি বস্তিতে থাকেন, তাদের যথাযথ পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে দেওয়ার আমরা যেরকম বিরোধী, প্রথম 3 মাসের মধ্যে এই সরকার যেভাবে ধিকৃত হয়েছে, সেটাতেই বোঝা যাচ্ছে যে মানুষের মোহভঙ্গ হচ্ছে। বাম আমলে যে কবার এটার প্রয়োজন হয়েছে, সে কবার পুনর্বাসন দিয়েই এই কাজ করা হয়েছে। কিন্তু এই মুভমেন্টটা দেখালো যে আসলে চাপে পড়লে মোদী সরকারের মন্ত্রীকেও পদত্যাগ করতে হয়, চাপে পড়লে আরএসএস এর প্রধানকে এসে নতুন প্রজন্মের সাথে মিটিং করতে হচ্ছে। তো শ্রম কোডের কেন বিরোধিতা আপনারা করছেন? এই শ্রম কোডে সাধারণ শ্রমিকের অধিকারকে বঞ্চিত করা হয়েছে। আপনি যদি কোনো কারখানায় ওয়ার্কার হিসেবে নিয়োজিত না হয়ে এমপ্লয়ি হন, বা এখন যে নতুন গিগ কর্মচারীরা তারা হচ্ছে ওলা উবের চালাচ্ছে, জোম্যাটো সুইগি করছে, তাদের নাম হয়ে গেছে পার্টনার, তাহলে তাকে শ্রম কোডে যে বঞ্চনা করা হয়েছে, শ্রমিক হিসেবে তার যে অধিকার হয়েছে সেগুলো তাকে দেওয়া হচ্ছে না। 8 ঘন্টা কাজের বদলে 12 ঘন্টা 13 ঘন্টা যে কাজ করা হচ্ছে, ওভারটাইমের যে সমস্যা তৈরি হচ্ছে, সেইগুলো শ্রম কোডে অধিকার দেওয়া হয়নি। এবং শ্রম কোডে যারা বড় ব্যবসায়ী, মানে যে কারখানার মালিক, তাদের সুযোগ সুবিধা করার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু শ্রমিকদের সুযোগের জন্য তার পিএফ, তার ইএসআই, তার অন্যান্য সুযোগ সুবিধা, তার মেডিক্লেম ইত্যাদির জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। এইগুলো আমরা বলতে চাইছি যে সেই কারণে 4টে শ্রম কোড বাতিল করতে হবে। অতীতে যতগুলো শ্রম আইন ছিল, সেই শ্রম আইনকে শক্তপোক্ত করতে হবে, যাতে শ্রমিকরা গোটা দেশে, সে গিগ ওয়ার্কার হোক, কয়লা খনির কর্মচারী হোক বা রেলে চাকরি করুক, তারা যে তাদের অধিকারগুলো পেতেন সেগুলো বঞ্চনা হচ্ছে। এবং রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত সবেতে বেসরকারিকরণ করে যেভাবে কাজের সুযোগ কমিয়ে দেওয়া হচ্ছে, স্থায়ী কাজকে যেভাবে কন্ট্রাকচুয়াল কাজে পরিণত করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে এই কর্মসূচি করছি। পুনর্বাসন নিয়ে বিভিন্ন রকম ভাবে তর্ক উঠে এসছে আমাদের সমাজে। চলতি পথ আটকে যে সমস্ত হকার ব্যবসা করছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? মানুষের মধ্যে এই ধারণাও আছে যে হকাররা রাত্রিবেলা ট্রেনে থাকে, লাইনে থাকে, ফলে সেই মানুষ যখন বাড়ি ফিরছেন, তিনি অত্যন্ত সস্তায় কিছু জিনিসপত্র কিনে বাড়ি ফিরতে পারেন। ওই হকাররা রেল স্টেশনে থাকেন বলে কেউ কোথাও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তারা সাহায্য সহযোগিতাও করে। আজকে যে গরিব অংশের মানুষ, তিনি রেল হকার কি তিনি বস্তিতে থাকেন, তাদের যথাযথ পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে দেওয়ার আমরা যেরকম বিরোধী, ঠিক তেমনি ভাবে যখন কোনো জায়গায় বুলডোজার চলছে অবৈধ বাড়ি ভেঙে দেওয়ার জন্য, মধ্যবিত্ত মানুষ হঠাৎ করে কোথায় যাবেন? আমরা বলছি পুরসভার অফিসার যারা, ইঞ্জিনিয়ার যারা, প্রমোটার যারা, তাদের শাস্তি দিন, কিন্তু যে মানুষ বাড়ি কিনেছেন তিনি তো জানেন না কোথায় দুর্নীতি হয়েছে, তাকে শাস্তি দেবেন না। মধ্যবিত্ত, নিম্নবিত্ত যে কোনো মানুষ হোক, তিনি যখন অসহায় অবস্থার মধ্যে পড়বেন, সরকারকে বলবো আন্দোলনের মধ্যে গিয়ে যারা আসল অপরাধী তাদেরকে শাস্তি দিন। চোখের সামনে যাদের দেখা যাচ্ছে তাদের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়ে লাভ হবে। ঢাকুরিয়াতে বস্তি উচ্ছেদ হবে বলে নোটিশ দিয়েছে, পার্ক সার্কাসেও একই অবস্থা। এখানে আপনাদের কি অবস্থান থাকে? আমাদের অবস্থান এটা বরাবর, যে আমরা চাই যে বস্তি উচ্ছেদের আগে পুনর্বাসনের কথা বলতে হবে। কারণ যে গরিব মানুষ ওখানে দীর্ঘদিন ধরে থাকেন, যে গরিব মানুষ ওইখানে থাকেন বলে সরকারি সুযোগ সুবিধা ইত্যাদি পান, যেটা তার অধিকার, তিনি ওখানে ভোট দেন, তাহলে হঠাৎ করে তাকে উচ্ছেদ যদি পুনর্বাসন ছাড়া করে দেওয়া হয়, তাহলে হচ্ছে এটা সংবিধান স্বীকৃত হবে না। বাম আমলে যে কবার এটার প্রয়োজন হয়েছে, সে কবার পুনর্বাসন দিয়েই এই কাজ করা হয়েছে, ফলে এখনো সরকারকে পুনর্বাসন দিয়েই এই কাজ করতে হবে। বিভাজনের রাজনীতি আপনারা বারবার উল্লেখ করেছেন বিজেপির বিরুদ্ধে, কিন্তু মানুষের তো সমর্থন তারা পেয়ে ক্ষমতায় এসছে। মানুষের সমর্থন পেয়ে ক্ষমতায় তো তৃণমূলও এসেছিল, তারপর তারা যা কাজ করেছে মানুষ বুঝে নিয়েছেন তাদের সমর্থন করা যাচ্ছে না। তাহলে এখনো যারা ক্ষমতায় এসছেন, তারা যেভাবে বিভাজনের রাজনীতি করছেন, প্রথম 3 মাসের মধ্যে এই সরকার যেভাবে ধিকৃত হয়েছে, সেটাতেই বোঝা যাচ্ছে যে মানুষের মোহভঙ্গ হচ্ছে। আর হতাশ অবস্থায় থাকা কোনো মানুষ, তিনি বামপন্থীদের পাশে পাচ্ছেন, তার প্রয়োজনের সময় সেটা বস্তি উচ্ছেদ হোক, সেটা হকার উচ্ছেদ হোক, সেটা চাকরির দাবিতে লড়াই হোক, বা শ্রম কোড বাতিলের বিরুদ্ধে অভিযান হোক।
জেনজির মুভমেন্টটা খুবই সময় উপযোগী হয়েছে। মোদী সরকার গত 12 বছরে তার যে মন্ত্রীকে পদত্যাগ করতে হয় এই ধারণাটা তৈরি হয়ে গেছিল যে না না কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে হবে না, আমরা এতই শক্তিশালী হচ্ছি। কিন্তু এই মুভমেন্টটা দেখালো যে আসলে চাপে পড়লে মোদী সরকারের মন্ত্রীকেও পদত্যাগ করতে হয়, চাপে পড়লে আরএসএস এর প্রধানকে এসে নতুন প্রজন্মের সাথে মিটিং করতে হচ্ছে, কারণ তারা বুঝতে পারছেন না। ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত করতে হচ্ছে যে ইনস্টাগ্রামটা ভালো করে করতে হবে, যুব প্রজন্মের কথা বুঝতে পারছি না। ফলে মোদী সরকারকে তার যথাযোগ্য জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য এই আন্দোলন যেভাবে কাজ করেছে, ভবিষ্যতেও সেই আন্দোলন এইভাবে কাজ করবে। আমাদের একেবারে সমর্থন আছে এই আন্দোলনটায়। এর পরবর্তীকালে ইথানল হোক, তার বিরুদ্ধে যে লড়াই, এর পরবর্তীকালে পেলেট গান চালিয়ে দেওয়া হলো সাধারণ ছাত্রদের উপর, তার বিরুদ্ধে যে লড়াই, সেই সমস্ত লড়াইতে আমরা পাশে আছি। অভয়ের মা পানিহাটিতে তিনি নির্বাচিত হয়েছেন, তো তিনি বিজেপিতে জয়েন করেছেন তার মেয়ের বিচারের আশায়। সিবিআই এর কাছে 50টা প্রশ্ন করেছিলেন আন্দোলনকারীরা, যে এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে, খটকা লাগছে। সিবিআই জবাব দিয়ে উঠতে পারেনি। কেন সিবিআই এর তদন্তকারী অফিসারকে বদলে দেওয়া হলো, নতুন এসআইটি গঠন করতে হলো, তার জবাবও ডবল ইঞ্জিন সরকার এখানে বা দিল্লিতে কেউ দিয়ে উঠতে পারেননি। সিবিআই এতদিন ধরে কেন রাজ্য সরকারের দেখানো পথে তদন্ত করেছিল, সেই প্রশ্নের উত্তরও আমরা পাইনি। ফলে অভয়ার ন্যায় বিচার এবং এই তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য কারা কারা আসলে কিভাবে কোথায় কোথায় যুক্ত ছিলেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।